বর্তমান যে ধানমন্ডি এলাকায় যত বাড়ি আছে তার শতকরা 70% মালিক ছিল বিহারিরা। এই যে 47-এ যখন দেশ ভাগ হয়, তখন আমরা এই যে ইন্ডিয়ান মুসলিমদের এখন যে দুরবস্থার কথা আমরা শুনতে পাচ্ছি, এই ধর্মের ভিত্তিতে যখন ভারতবর্ষ বিভক্ত হলো, তখন তো মুসলিম প্রধান বা মুসলিম দেশ পাকিস্তানে ভারতের অনেকেই হিজরত করে এসেছেন, তাই তো? বাংলাদেশে বা বর্তমান বাংলাদেশে যারা এসেছেন, পূর্ব পাকিস্তানের তারা যখন এসেছিলেন, তাদেরকে আমরা বৃহৎ অংশে বিহারি বলি, যদিও শুধু বিহার থেকে আসেনি, সমগ্র ভারতবর্ষ থেকে এসেছে, বা এই অঞ্চলে বাংলাদেশের কাছাকাছি ভারতের অঞ্চলগুলো থেকে অনেকে এসেছেন। তাদেরকে কি আমরা ভালো ট্রিট করতে পেরেছি, বা এই বিহারি ট্রিটমেন্টটা আমরা এখন কিভাবে করি? যেহেতু আমি কেন প্রশ্নটা করছি, এই কারণে করছি, আপনি সংক্ষেপে উত্তর দিন, এটা নিয়ে হয়তো অনেক ডিসকাশন করা আছে। এই কারণেই করছি যে এই যে জিন্নাহ যদি এখন বাংলাদেশে প্রাসঙ্গিক হয়, বা বাংলাদেশের যারা জেনজি আছে তারা যদি এখন জিন্নাহকে অবদানকে ধন্যবাদ জানাতে চায়, তাহলে তো পরে ওই প্রসঙ্গটাও আসে, যারা বাংলাদেশে তখন এসেছিল, পূর্ব পাকিস্তানে তখন এসেছিল, ভারতের এই নির্যাতন থেকে বাঁচার জন্যই তো এসেছিল, তারা কি বাংলাদেশে এসে এই সঠিক ট্রিটমেন্টটা পেয়েছে, বা এখনো পাচ্ছে, বা কি অবস্থায় আছে তারা? এখানে এখানে একটা খুব চমৎকার প্রসঙ্গ আছেন, এটা একটা আত্মসমালোচনার প্রসঙ্গ চলে আসে। আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদের এত সমালোচনা করছি যে তারা হিন্দু মুসলমানকে দেখে মুসলমানদেরকে অত্যাচার করে। হুম, হুম, বাংলাদেশের যে বাঙালি জাতীয়তাবাদ, এটা এক্স্যাক্টলি হিন্দু জাতীয়তাবাদের মতোই, হুম, হুম, হিন্দুত্ববাদের মতোই। হিন্দুরা দেখে হচ্ছে ধর্মের ভিত্তিতে, বাঙালি জাতীয়তাবাদীরা দেখে ভাষার ভিত্তিতে। আপনি চিন্তা করেন, নায়ক রাজ্জাক, তিনি কিন্তু বাংলাদেশের মানুষ না, তিনি আসছেন পশ্চিমবঙ্গ থেকে। হুম, হুম, তারপর বদরুদ্দিন ওমর, বাংলাদেশের অন্যতম বড় বুদ্ধিজীবী, তিনি আসছেন পশ্চিমবঙ্গ থেকে। হুম, হুম, আনিসুজ্জামান, তিনি আসছেন পশ্চিমবঙ্গ থেকে। হুম, হুম, তাদেরকে আমরা এত সম্মানিত করছি, কারণ কি? তারা বাংলায় কথা বলে। হুম, কিন্তু এই একই এলাকা থেকে আসছে উর্দু ভাষী জনগণ, তাদেরকে আমরা, এই যে আমরা একটু আগে বলছিলাম না যে ভারত বিহারে কনসেন্ট্রেশন ক্যাম্প বানাচ্ছে, জি, সেই বিহারিদেরকে যারা আসছে তাদের সব সহায় সম্পদ কেড়ে নিয়ে তাদেরকে তো আমরা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকাই দিছি। হুম, হুম, শুধুমাত্র দাস হিসেবে ব্যবহার করতেছি না হয়তো, হুম, কিন্তু তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্প, বর্তমান যে ধানমন্ডি এলাকায় যত বাড়ি আছে তার শতকরা 70% মালিক ছিল বিহারিরা। 71-এর পরে আমরা তাদেরকে মেরে কেটে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ঢুকিয়ে দিলাম। এই ব্যাপারটা আত্মসমালোচনা করার সময় আসছে, এবং এই আত্মসমালোচনা আজকে হোক বা কালকে হোক করতেই হবে। এবং তাদের উপরে আমরা যে গত শতাব্দীব্যাপী, প্রায় অর্ধ শতাব্দীব্যাপী অত্যাচারটা করছি, এই প্রশ্নটা বাংলাদেশকে একদিন না একদিন সলভ করতে হবে। আপনি কিন্তু বলতে পারেন যে আচ্ছা, ওরা হচ্ছে 71 সালে দেশভাগের বিরোধী ছিল, ঠিক আছে মেনে নিলাম। দেশভাগের বিরোধী ছিল তো আপনার হচ্ছে খানে সবুর, দেশভাগের বিরোধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, দেশভাগের বিরোধী ছিল হচ্ছে আব্দুর রহমান বিশ্বাস, চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এরা এরা দেশভাগের বিরোধী চাকমা ছিল। রাজা ত্রিবিত রায় তারাও ছিলেন বিরোধী। হ্যাঁ, তো তাদেরকে আপনি প্রধানমন্ত্রী বানালেন, শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানালেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফকে মন্ত্রী বানালেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রী বানালেন, কিংবা জামাতের যারা নেতৃবৃন্দ তাদেরকে মন্ত্রী বানালেন, সবকিছু করলেন। কিন্তু আপনি বিহারীদেরকে কেন ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখছেন? শুধুমাত্র ওই যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুর রহমান বিশ্বাস, শাহ আজিজরা বাংলায় কথা বলে, এই কারণে। হুম, হুম, বাঙালি জাতীয়তাবাদ ভারতীয় হিন্দুত্ববাদের মতোই সমান উগ্র এবং সমান বৈষম্যবাদী। আমরা ভারতের সমালোচনা করতেছি অবশ্যই এবং রাইটলি, একই সাথে আমাদের নিজেদেরও সমালোচনা করতে হবে। এটা আজকে করি বা 50 বছর পরে করি বা 100 বছর পরে করি, এই সমালোচনা এবং এই যে আমরা এই জনগোষ্ঠীর উপর যে অত্যাচারটা করছি এবং করে যাচ্ছে গত 30 বছরের, এর দায় অবশ্যই বাংলাদেশকে একদিন শোধ করতে হবে। এর দায় শোধ না করে বাংলাদেশ আগাইতে পারবে না কখনো।